এই প্যাডেলটা ঘুরিয়েই আমার সংসার চলে বাবু, কিন্তু লোকে ভাবে আমি শুধু মানুষ বই নিয়ে যাই। তারা জানে না মাঝে মাঝে আমার রিকশার ছায়ায় এমন কিছু সাওয়ার হয় যাদের কোনো ওজন নেই, কিন্তু তাদের পাপের বোঝা আমার বুকের উপর চেপে বসে। আমার নাম মাখন লোহা। নামটা শুনেই বুঝতে পারছেন আমার জীবনটা লোহার মতোই শক্ত আর ঘামে ভেজা। বরাননগরের এই গলিঘুজিতে রিকশা চালাই আজ প্রায় ২৫ বছর। এই রিকশার চাকাতেই আমার যৌবনটা পিষে গেছে। সংসারের ঘানিটাও টেনে চলেছি এই ৩ চাকার ভরসায়। থাকি ৬ নম্বর ঘাটের কাছেই একটা ছোট্ট টালির ঘরে। গঙ্গার হাওয়া, মরা পড়ানোর গন্ধ আর মাঝরাতে ভেসে আসা স্টিমারের ভো, এই নিয়েই আমার জীবন। ভূতে আমার বিশ্বাস ছিল না। পিঠের খিদে যার এত বেশি, সে ভূতপ্রেত নিয়ে ভাবার সময় পায় না। সারা দিন প্যাডেল ঘুরিয়ে রাতে যখন বাড়ি ফিরি তখন মরা কাঠের মতো বিছানায় পড়ে থাকি। কিন্তু গত ভাদ্র মাসের এক রাতের পর থেকে আমার সব বিশ্বাস অবিশ্বাস গঙ্গার জলে ভেসে গেছে। সেদিন ছিল অমাবস্যার রাত। টিপটিপ করে বৃষ্টি পড়ছিল। রাত প্রায় ১২টা বেজে গেছে। আমি সেদিনকার মতো শেষ সাওয়ারি নামিয়ে দিয়ে বাড়ির দিকে ফিরব বলে ঠিক করেছি। গাটা ম্যাজম্যাজ করছিল, শরীর আর চলছিল না। বরাননগর জুট মিলের সামনে দিয়ে যখন আসছি তখন রাস্তা প্রায় ফাঁকা। দু একটা কুকুর ছাড়া আর কেউ জেগে নেই। সোডিয়াম ভেপারের হলদে আলোয় ভেজা রাস্তাটা সাপের পিঠের মতো চকচক করছে। আমি যখন প্রায় ডানলপের মোড়ের দিকে এগোচ্ছি ঠিক তখনই দেখলাম রাস্তার ধারে একটা পুরনো মন্দিরের নিচে একজন মহিলা দাঁড়িয়ে আছেন। আমার একটু অবাক লাগল। এত রাতে এই বৃষ্টির মধ্যে একজন মহিলা একা একা দাঁড়িয়ে। পরনে একটা সাধারণ সাদা শাড়ি, তবে পাড়টা ছিল কাটাকক্কিনো। লম্বা চুল পিঠের ওপর ছাড়া। বয়স কত হবে ঠিক বোঝা যাচ্ছিল না। ২০ও হতে পারে, আবার ৩০ও। হলদে আলোয় তার মুখটা অদ্ভুত রকমের ফর্সা আর শান্ত দেখাচ্ছিল। আমি ভাবলাম হয়তো কোনো বিপদে পড়েছেন। রিকশাটা তার পাশে নিয়ে গিয়ে থামালাম। বললাম, কোথায় যাবেন দিদিমণি? মহিলাটি আমার দিকে মুখ তুলে তাকালেন। তার চোখ দুটো ছিল ভীষণ গভীর। সেই চোখে কোনো ভয় বা চিন্তা ছিল না, ছিল এক অদ্ভুত শূন্যতা। তিনি খুব নিচু কিন্তু পরিষ্কার গলায় বললেন, ৬ নম্বর ঘাট। আমি বললাম, উঠুন। মহিলাটি কোনো কথা না বলে রিকশায় উঠে বসলেন। আমি প্যাডেলে পা রাখলাম, কিন্তু সাথে সাথে আমার খটকা লাগল। রিকশাটা একটু ভারী লাগল না। একজন জলজন্ত মানুষ রিকশায় উঠলে প্যাডেলটা যে একটু ভার নেয় তা আমার চেয়ে ভালো আর কে জানে। কিন্তু আমার মনে হলো আমি যেন একটা খালি রিকশায় চালাচ্ছি। মনে হলো হয়তো উনি খুব রোগা পাতলা, তাই বুঝতে পারছি না। আমি আর ব্যাপারটা নিয়ে মাথা ঘামালাম না। বরাননগরের রাস্তাঘাট আমার হাতের তালুর মতো চেনা। আমি শর্টকাট ধরে ঘাটের দিকে এগোতে লাগলাম। টিপটিপ বৃষ্টিটা তখনও চলছে। চাকার ছেটানো জল আমার পিঠ ভিজিয়ে দিচ্ছিল। চারপাশটা ছিল একদম চুপচাপ, শুধু আমার রিকশার চাকার শব্দ আর ঘণ্টার টুংটাং আওয়াজ। কিছুক্ষণ পর আমার অস্বস্তি হতে শুরু করল। মহিলাটি একদম চুপ করে বসেছিলেন। একটা কাশি বা নড়াচড়ার শব্দও নেই। আমার মনে হলো পিছনে কেউ বসে আছে নাকি নেই। আমি আর চোখে পিছনে তাকানোর চেষ্টা করলাম। রিকশার হুডের আড়ালে তাকে পুরোপুরি দেখা যাচ্ছিল না, কিন্তু আমার চোখ গেল তার পায়ের দিকে। আর যা দেখলাম তাতে আমার শরীরের রক্ত জল হয়ে গেল। মহিলাটির পা দুটো মাটিতে বা রিকশার পাদানিতে ঠেকেছিল না, সেগুলো মাটি থেকে প্রায় ১ বিঘত উপরে শূন্যে ঝুলছে। আমার নিঃশ্বাস বন্ধ হয়ে যাবার জোগাড়। আমি কি ভুল দেখছি? সোডিয়াম ল্যাম্পের আলো আধারিতে চোখের ভুল হচ্ছে? আমি ভালো করে দেখার জন্য আবার তাকালাম। না, কোনো ভুল নেই। তার ফর্সা পা দুটো শাড়ির নিচ থেকে বেরিয়ে এসে শূন্যে ভাসছে। আমার হাত পা কাঁপতে শুরু করল। প্যাডেলের উপর থেকে পা দুটো যেন সরে যেতে চাইছে। আমি কি করব বুঝতে পারছিলাম না। চিৎকার করে রিকশা থেকে লাফিয়ে পালাবো নাকি কিছু না বোঝার ভান করে চালিয়ে যাব। যদি চিৎকার করি আর ওটা যদি সত্যি কোনো ভয়ঙ্কর কিছু হয়, তাহলে হয়তো আমার আর বাড়ি ফেরা হবে না। আমি কোনো মতে নিজেকে সামলে নিলাম। দাঁতে দাঁত চেপে প্যাডেল ঘোরাতে লাগলাম। আমার কপাল দিয়ে দর দর করে ঘাম ঝরছিল। বৃষ্টির জলের সাথে সেই ঘাম মিশে আমার চোখ মুখ পুড়িয়ে দিচ্ছিল। আমরা যখন একটা বড় রাস্তার মোড়ে এসে পৌঁছলাম তখন একটা উঁচু পোস্টে লাগানো ফ্লাডলাইটের তীব্র আলো এসে পড়ল আমাদের রিকশার ওপর। আর সেই আলোয় রাস্তার ওপর আমাদের রিকশার যে লম্বা ছায়াটা পড়ল সেদিকে তাকিয়ে আমার হৃৎপিণ্ডটা প্রায় থেমে গেল। আমি দেখলাম আমার নিজের ছায়াটা প্যাডেল করছে, আমার রিকশার কাঠামোর ছায়া। আর রিকশার সিটের ওপর সেই মহিলারও একটা স্পষ্ট ছায়া পড়েছে।
কিন্তু তার ছায়ার পাশে গা ঘেঁষে আরও একটা ছায়া। ছায়াটা ছিল একটা পুরুষের, একটা কুৎসিত বেঁকে যাওয়া ছায়া। মনে হচ্ছিল যেন কোনো লোক মহিলার কাঁধের ওপর দিয়ে ঝুঁকে বসে আছে। ছায়াটা ছিল অস্বাভাবিক রকমের কালো এবং ঘন। আমার মাথা ঘুরছিল। এ কি দেখছি আমি? রিকশায় তো মহিলা একা বসে আছেন, তাহলে এই দ্বিতীয় ছায়াটা কার? এটা কোথা থেকে এলো? আমার মনে হলো আমি এক্ষুনি জ্ঞান হারাবো। আমি আর এক মুহূর্তও পিছনে তাকানোর সাহস পেলাম না। আমি শুধু পাগলের মতো প্যাডেল চালাতে লাগলাম। আমার একটাই লক্ষ্য, যত তাড়াতাড়ি সম্ভব ৬ নম্বর ঘাটে পৌঁছানো। অবশেষে আমরা ঘাটের কাছে এসে পৌঁছলাম। জায়গাটা ছিল অন্ধকার আর নির্জন। গঙ্গার দিক থেকে একটা ঠান্ডা স্যাঁতস্যাঁতে হাওয়া আসছিল। মহিলাটি শান্ত গলায় বললেন, এখানেই নামব। আমি কাঁপা কাঁপা হাতে ব্রেক কষলাম। রিকশাটা থামতেই আমি ভাড়া নেওয়ার জন্য পিছনে ঘুরলাম, কিন্তু সিটটা ছিল খালি। মহিলাটি সেখানে ছিলেন না। আমি রিকশা ঘুরিয়ে চারপাশে তাকালাম, কেউ কোথাও নেই। শুধু গঙ্গার জলের ছলাছলা শব্দ আর দূরের শ্মশান ঘাটের আগুনটা টিমটিম করে জ্বলছে। তিনি কখন নামলেন? আমি তো কোনো শব্দই পেলাম না। আমি ভয়ে আতঙ্কে কিছুক্ষণ পাথর হয়ে দাঁড়িয়ে রইলাম। তারপর ভাড়া না নিয়েই রিকশা ঘুরিয়ে বাড়ির দিকে ছুট লাগালাম। কিন্তু বাড়ি ফেরার ঠিক আগে আমার হঠাৎ করেই রিকশার ছায়াটার কথা মনে পড়ল। আমি একটা স্ট্রিট লাইটের নিচে রিকশাটা দাঁড় করালাম। আমার নিজের ছায়া আছে, রিকশার ছায়া আছে, কিন্তু রিকশার সিটের ওপর আমার বুকের ভেতরটা হিম হয়ে গেল। আমি দেখলাম মহিলার ছায়াটা আর নেই, কিন্তু সেই দ্বিতীয় কুৎসিত পুরুষের ছায়াটা, ওটা তখনও সেখানে আছে। আমার খালি রিকশার ছায়ার ভেতরে ওটা একাই বসে আছে। আমি বুঝতে পারলাম আমি এক ভয়ঙ্কর অভিশাপের মধ্যে জড়িয়ে পড়েছি। সেই মহিলা হয়তো চলে গেছেন, কিন্তু তার সাথে থাকা সেই শয়তানটাকে তিনি আমার রিকশায় বসিয়ে দিয়ে গেছেন। এখন আমি কি করব? এই অভিশাপ থেকে আমি মুক্তি পাবো কিভাবে? আমার মনে হলো আমার রিকশার চাকা এখন আর রাস্তায় নয়, বরং নরকের পথে চলতে শুরু করেছে। সেই রাতের পর আমার ঘুম হারাম হয়ে গেল। চোখ বন্ধ করলেই আমি দেখতাম আমার খালি রিকশার ছায়ার মধ্যে একটা কুৎসিত কালো ছায়া বসে আছে। মাঝে মাঝে ঘুমের ঘোরে চিৎকার করে উঠতাম। আমার স্ত্রী রাধা ভয় পেয়ে যেত, জিজ্ঞাসা করত, কি হয়েছে গো, দুঃস্বপ্ন দেখেছ? আমি কি করে তাকে বোঝাই যে আমি যা দেখেছি তা দুঃস্বপ্নের চেয়েও অনেক বেশি ভয়ঙ্কর। আমি ঠিক করলাম পরের দিন আমি আর রিকশা নিয়ে বেরোব না। আমার সেই অভিশপ্ত রিকশাটাকে আমি আর স্পর্শ করতে চাইছিলাম না। কিন্তু পেটের দায়ে বড় দায়, ঘরে চাল বাড়ন্ত। রিকশা নিয়ে না বেরোলে যে হাঁড়ি চড়বে না। সকালে উঠে আমি দুরু বুকে আমার রিকশাটার কাছে গেলাম। দিনের আলোয় সবকিছু স্বাভাবিক লাগছিল। আমি রিকশার সিটের নিচে, হুডের ভেতরে সব জায়গায় ভালো করে দেখলাম। অস্বাভাবিক কিছুই নেই। তারপর আমি রিকশাটাকে টেনে রোদের মধ্যে নিয়ে এলাম। মাটিতে রিকশার ছায়াটা পড়ল। আমি ভয়ে ভয়ে সেদিকে তাকালাম। না, ছায়ার মধ্যে কিছু নেই। ছায়াটা ছিল একদম স্বাভাবিক, পরিষ্কার। আমার বুকের ভেতর থেকে একটা স্বস্তির নিঃশ্বাস বেরিয়ে এলো। আমি ভাবলাম হয়তো গত রাতে যা দেখেছি তা আমার চোখের ভুল ছিল। হয়তো অতিরিক্ত ক্লান্তি আর বৃষ্টির রাতের আলো আধারিতে আমি হ্যালুসিনেশন দেখেছি। আমি মনকে শক্ত করে সেদিনও রিকশা নিয়ে বেরিয়ে পড়লাম। সারাদিনটা ভালোই কাটল। আমি ইচ্ছে করেই ঘাটের দিকটা এড়িয়ে চলছিলাম, কিন্তু যতই রাত বাড়তে লাগল ততই আমার বুকের ভেতরটা আবার অজানা আশঙ্কায় ধুকপুক করতে শুরু করল। আমি ঠিক করেছিলাম আজ তাড়াতাড়ি বাড়ি ফিরে যাব, কিন্তু বরাহনগরের বাজারে শেষ সওয়ারি নামাতে গিয়ে আমার রাত 10টা বেজে গেল। আমি যখন খালি রিকশা নিয়ে বাড়ির দিকে ফিরছি তখন আমার গাটা আবার ছমছম করতে শুরু করল। আমি বারবার রাস্তার আলোর নিচে রিকশার ছায়াটা লক্ষ্য করছিলাম, না, কিছু নেই। আমি যখন প্রায় বাড়ির কাছাকাছি এসে পড়েছি তখন দেখলাম আমাদের পাড়ার চায়ের দোকানদার নিতাইদা তার দোকান বন্ধ করছে। নিতাইদা খুব পুরনো লোক। এই এলাকার সব খবরাখবর তার নখদর্পণে থাকে। আমাকে দেখে নিতাইদা বলল, কিরে মাখন, আজ এত দেরি? আমি একটা শুকনো হাসি হেসে বললাম, আর বলো না নিতাইদা, বাজার থেকে ফিরতে দেরি হয়ে গেল। নিতাইদা আমার মুখের দিকে কিছুক্ষণ তাকিয়ে রইল, তারপর বলল, তোর মুখটা এমন শুকনো লাগছে কেন? শরীর ঠিক আছে তো? আমি ভাবলাম নিতাইদাকে কি সব কথা খুলে বলবো? সে কি আমার কথা বিশ্বাস করবে নাকি হেসেই উড়িয়ে দেবে?
কিন্তু আমার মনটা এত ভারাক্রান্ত হয়েছিল যে আমি আর নিজেকে সামলাতে পারলাম না। আমি নিতাইদাকে একপাশে ডেকে নিয়ে গিয়ে গত রাতের সব ঘটনা খুলে বললাম। মহিলার শূন্যে ভাসতে থাকা পা, দুটো ছায়া, আর শেষে খালি রিকশার ছায়ায় সেই পুরুষের ছায়াটা থেকে যাওয়ার কথা, সব কিছু। আমার কথা শুনে নিতাইদার মুখের হাসিটা মিলিয়ে গেল। তার কপালে চিন্তার ভাঁজ পড়ল। সে একটা দীর্ঘশ্বাস ফেলে বলল, মাখন, তুই বড় সর্বনাশের পাল্লায় পড়েছিস রে। আমি ভয় পেয়ে বললাম, মানে তুমি কিছু জানো নিতাইদা? নিতাইদে দোকানের ঝাঁপটা নামিয়ে দিয়ে আমার কাঁধে হাত রেখে বলল, শোন, এই কথাটা কাউকে বলবি না। লোকে তোকে পাগল বলবে, কিন্তু আমি জানি তুই সত্যি কথা বলছিস। কারণ এই একই ঘটনা আজ থেকে প্রায় ৩০ বছর আগে আর একজনের সাথেও ঘটেছিল। আমার গায়ের লোম খাড়া হয়ে গেল। আমি বললাম, কার সাথে? নিতাইদা বলল, আমাদেরই মতো আর এক রিকশাওয়ালা ছিল, নাম তার হরিপদ। সেও একদিন রাতে, এই এমনই এক বৃষ্টির রাতে, ওই মন্দিরতলা থেকে এক সাদা শাড়ি পরা মহিলাকে তার রিকশায় তুলেছিল। সেও দরমতো দেখেছিল মহিলার পা শূন্যে ভাসছে, আর রিকশার ছায়ায় দুটো ছায়া। তারপর কি হয়েছিল হরিপদর? আমি রুদ্ধশ্বাসে জিজ্ঞাসা করলাম। নিতাইদা গলাটা নামিয়ে বলল, হরিপদ সেই রাতের পর থেকে কেমন যেন অন্যরকম হয়ে গিয়েছিল। সে সারাক্ষণ ভয়ে ভয়ে থাকত। বলতো তার রিকশার ছায়ায় নাকি সবসময় একটা লোক বসে আছে। সে খালি রিকশা চালালেও তার মনে হতো রিকশাটা খুব ভারী। কিছুদিন পর হরিপদকে আর খুঁজে পাওয়া যায়নি। একদিন সকালে ওই ৬ নম্বর ঘাটেই তার লাশ ভেসে উঠেছিল। পুলিশ বলেছিল আত্মহত্যা, কিন্তু আমরা জানি ওকে মেরে ফেলা হয়েছিল। আমার সারা শরীর ভয়ে ঠান্ডা হয়ে গেল। আমি বললাম, কে মেরেছিল ওকে? নিতাইদা বলল, কেউ জানে না, কিন্তু লোকে বলে ওই মহিলা আর তার সাথের ছায়াটাই হরিপদর মৃত্যুর কারণ। ওরা আসলে মুক্তি খুঁজছে, আর ওদের মুক্তির জন্য একটা শরীর দরকার। আমি আর দাঁড়িয়ে থাকতে পারছিলাম না। আমার পা দুটো কাঁপছিল। আমি নিতাইদাকে বললাম, কিন্তু ওই মহিলা কে, আর তার সাথে ওই ছায়াটাই বা কার? নিতাইদা বলল, শোন, এটা একটা পুরনো কাহিনী। লোকে বলে বহু বছর আগে ওই ঘাট এলাকার এক জমিদার বাড়ির বউ ছিল ওই মহিলা। নাম তার অপর্ণা। তার স্বামী ছিল এক অত্যাচারী লম্পট লোক। সে অপর্ণার উপর খুব অত্যাচার করত। একদিন রাতে সে অপর্ণাকে খুন করে তার লাশ ওই গঙ্গায় ভাসিয়ে দেয়, আর সবাইকে বলে অপর্ণা নাকি অন্য কারোর সাথে পালিয়ে গেছে। সেই থেকেই নাকি অপর্ণার অতৃপ্ত আত্মা ওই ঘাটের আশেপাশে ঘুরে বেড়ায়। সে তার স্বামীর উপর প্রতিশোধ নিতে চায়, আর তার সাথে যে ছায়াটা ঘোরে ওটা হলো তার সেই অত্যাচারী স্বামীরই প্রেতাত্মা। সেও মুক্তি পায়নি। সে পাপের বোঝা নিয়ে অপর্ণার সাথেই আটকে আছে। আমার মাথা ঘুরছিল। আমি বললাম, কিন্তু সে আমার রিকশাতেই কেন উঠল, আর হরিপদর সাথে বা এমন কেন করেছিল? নিতাইদা বলল, জানি না রে মাখন, হয়তো অমাবস্যার রাতে ওরা বেশি শক্তিশালী হয়ে ওঠে। হয়তো ওরা এমন কাউকে খোঁজে যার মনের জোর কম। হরিপদ খুব ভীতু প্রকৃতির ছিল, আর তুইও হয়তো সেদিন খুব ক্লান্ত ছিলি। আমি আর কি বলবো বুঝতে পারছিলাম না। আমার মনে হচ্ছিল আমি এক গভীর ষড়যন্ত্র আর অভিশাপের জালে জড়িয়ে পড়েছি। আমি নিতাইদাকে ধন্যবাদ জানিয়ে বাড়ির দিকে রওনা দিলাম। আমার মাথায় তখন হাজারো চিন্তা। আমি কি হরিপদের মতো শেষ হয়ে যাব? আমার স্ত্রী, আমার ছেলে মেয়েদের কি হবে? আমি যখন বাড়ির গলির মুখে ঢুকেছি, তখন হঠাৎ করেই আমার রিকশাটা অসম্ভব ভারী হয়ে গেল। মনে হলো যেন ১০ জন লোক আমার রিকশায় চেপে বসে আছে। আমি ইজ অফ সেসিস প্যাডেল করার চেষ্টা করতে লাগলাম, কিন্তু রিকশাটা এক চুলো এগোচ্ছে না। আমি অবাক হয়ে পিছনে তাকালাম। সিটটা ছিল খালি। কিন্তু ঠিক সেই মুহূর্তে রাস্তার উল্টো দিকের বাড়ির দেওয়ালের উপর আমার রিকশার ছায়াটা পড়ল। আর যা দেখলাম তাতে আমার ভয়ে চিৎকার বেরিয়ে এলো। আমি দেখলাম আমার রিকশার ছায়ার মধ্যে সেই কুৎসিত পুরুষের ছায়াটা বসে আছে, আর তার কোলে মাথা রেখে শুয়ে আছে সেই সাদা শাড়ি পরা মহিলার ছায়া, অপর্ণা। তারা দুজনেই আমার দিকে তাকিয়েছিল। তাদের ছায়ার চোখে ছিল এক শীতল, ভয়ঙ্কর চাহনি।
আমি বুঝতে পারলাম ওরা ফিরে এসেছে। ওরা আমার পিছু ছাড়েনি, আর এবার হয়তো ওরা শুধু ছায়া হয়েই থাকবে না, ওরা হয়তো আমার শরীরটাকেই তাদের আশ্রয় বানাতে চাইছে। আমি রিক্সা ছেড়ে দিয়ে দৌড়ে পালানোর চেষ্টা করলাম, কিন্তু আমার পা দুটো যেন মাটিতে আটকে গেছে। আমি এক চুলো নড়তে পারছিলাম না। আমার পা দুটো যেন কেউ সিমেন্ট দিয়ে রাস্তার সাথে গেঁথে দিয়েছে। আমি প্রাণপণে দৌড়ানোর চেষ্টা করছি, কিন্তু আমার শরীরটা আমার কথা শুনছে না। আমার চোখের সামনে দেয়ালের ওপর সেই ভয়ঙ্কর ছায়া দুটো আমার দিকে তাকিয়ে আছে। অপর্ণার ছায়াটা তার স্বামীর ছায়ার কোলে শুয়ে, আর সেই পুরুষের ছায়ার চোখে এক বিজয়ীর হাসি। আমার মনে হলো ওরা যেন নিঃশব্দে আমাকে বলছে, তুমি এখন আমাদের, তুমি আর পালাতে পারবে না। আমার গলা দিয়ে কোনো আওয়াজ বেরোচ্ছিল না, আমি শুধু গো গো করতে পারছিলাম। আমার মনে হচ্ছিল আমার বুকের উপর কেউ একটা ভারী পাথর চাপিয়ে দিয়েছে। আমি শ্বাস নিতে পারছিলাম না। ঠিক সেই মুহূর্তে আমাদের পাড়ার মসজিদের মিনার থেকে ভোরের আজানের ধ্বনি ভেসে এলো, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আজানের পবিত্র ধ্বনিটা আমার কানে পৌঁছানো মাত্রই একটা অদ্ভুত ঘটনা ঘটল। দেয়ালের ওপর থাকা ছায়া দুটো যেন যন্ত্রণায় কুঁকড়ে গেল। তারা কাঁপতে শুরু করল। অপর্ণার ছায়াটা উঠে বসল এবং তার স্বামীর ছায়ার সাথে মিশে গিয়ে একটা ধোঁয়ার কুণ্ডলীর মতো হয়ে গেল। তারপর চোখের পলকে সেই ছায়াটা মিলিয়ে গেল। সাথে সাথেই আমার শরীরের উপর থেকে সেই অদৃশ্য চাপটা সরে গেল। আমার পা দুটো আবার সচল হলো। আমি হাঁটু গেড়ে রাস্তার ওপর বসে পড়লাম, হাঁপাতে লাগলাম। আমার সারা শরীর ঘামে ভিজে গিয়েছিল। আমি বুঝতে পারলাম আজানের পবিত্র ধ্বনি আমাকে বাঁচিয়ে দিয়েছে, কিন্তু আমি এটাও জানতাম এটা একটা সাময়িক মুক্তি। রাত হলেই ওরা আবার ফিরে আসবে। আমি কোনো মতে টলটলে টলটলে বাড়ি ফিরে এলাম। রাধা আমাকে ওই অবস্থায় দেখে খুব ভয় পেয়ে গেল। আমি ওকে কিছুই বলতে পারলাম না, শুধু বললাম শরীরটা ভালো লাগছে না। সেই দিনটা আমি আর রিক্সা নিয়ে বেরোলাম না। আমি সারাদিন বিছানায় শুয়ে থাকলাম। আমার মাথায় শুধু নিতাইদার কথাগুলো ঘুরপাক খাচ্ছিল। হরিপদর করুণ পরিণতির কথা ভেবে আমার বুকের ভেতরটা কেঁপে উঠছিল। আমি বুঝতে পারছিলাম আমাকে কিছু একটা করতেই হবে। এভাবে ভয় পেয়ে বসে থাকলে চলবে না। আমাকে এই অভিশাপ থেকে মুক্তির উপায় খুঁজে বের করতে হবে। বিকেলে আমি নিতাইদার দোকানে গেলাম। নিতাইদা আমাকে দেখেই বুঝতে পারল যে গত রাতে আমার সাথে ভয়ঙ্কর কিছু একটা ঘটেছে। আমি তাকে সবটা খুলে বললাম, কিভাবে রিকশাটা হঠাৎ ভারী হয়ে গেছিল, কিভাবে ছায়া দুটো ফিরে এসেছিল, আর কিভাবে আজানের শব্দে তারা মিলিয়ে গেল। সব শুনে নিতাইদা কিছুক্ষণ চুপ করে রইল। তারপর বলল, মাখন, তোর ভাগ্য ভালো যে তুই বেঁচে ফিরেছিস, কিন্তু ওরা আবার আসবে। তোকে এর একটা বিহিত করতেই হবে। আমি অসহায়ভাবে বললাম, কিন্তু আমি কি করব নিতাইদা? আমি তো কিছুই জানি না। নিতাইদা বলল, শোন, ওই ৬ নম্বর ঘাটের কাছেই একটা পুরনো কালী মন্দির আছে। লোকে বলে ওটা খুব জাগ্রত মন্দির। মন্দিরের পুরোহিত বামাচরণ ঠাকুর খুব জ্ঞানী মানুষ। উনি হয়তো তোকে কোনো উপায় বলে দিতে পারবেন। আমার মনে হলো এটাই হয়তো আমার শেষ আশা। আমি ঠিক করলাম আমি কাল সকালেই বামাচরণ ঠাকুরের কাছে যাব। পরদিন খুব ভোরে আমি সেই কালী মন্দিরে গিয়ে হাজির হলাম। মন্দিরটা ছিল বেশ পুরনো, গঙ্গার পাড়েই। মন্দিরের বাতাসে একটা অদ্ভুত শান্তি ছিল। আমি বামাচরণ ঠাকুরকে খুঁজে বের করলাম। তিনি একজন তেজস্বী চেহারার বৃদ্ধ। তার চোখ মুখে ছিল এক অদ্ভুত প্রশান্তি। আমি তার পায়ে পড়ে কেঁদে ফেললাম। আমি তাকে আমার সাথে ঘটা সব ভয়ঙ্কর ঘটনার কথা খুলে বললাম। তিনি খুব মন দিয়ে আমার সব কথা শুনলেন। তার মুখে কোনো বিস্ময় বা অবিশ্বাসের ছাপ ছিল না। মনে হলো যেন তিনি এই ধরনের ঘটনা আগেও শুনেছেন। সব শুনে তিনি চোখ বন্ধ করে কিছুক্ষণ ধ্যান করলেন। তারপর তিনি চোখ খুলে আমার দিকে তাকিয়ে বললেন, বৎস, তুমি এক অতৃপ্ত এবং ক্রোধী আত্মার পাল্লায় পড়েছ। অপর্ণার আত্মা শুধু মুক্তি চায় না, সে প্রতিশোধও চায়। আর তার স্বামীর পাপী আত্মা তার সাথে বাঁধা আছে। আমি বললাম, কিন্তু আমি কি করব ঠাকুরমশাই? আমি তো একজন সাধারণ রিক্সা চালক।
বামাচরণ ঠাকুর বললেন, সাধারণ মানুষই তো অসাধারণ কাজ করে বৎস। শোন, ওদের মুক্তি দেওয়ার একটা উপায় আছে, কিন্তু কাজটা খুব কঠিন এবং বিপজ্জনক। আমি বললাম, আপনি যা বলবেন আমি তাই করতে রাজি আছি, আমাকে শুধু আমার পরিবারকে বাঁচানোর উপায় বলে দিন। ঠাকুর মশাই বললেন, অপর্ণার মৃত্যুর সাথে একটা জিনিস জড়িয়ে আছে। তার স্বামী তাকে খুন করার আগে তার সবচেয়ে প্রিয় একটা জিনিস কেড়ে নিয়েছিল, একটা ময়ূরপঙ্খী নকশা করা সোনার হার। সেই হারটা দিয়েই তার স্বামী অন্যজন মহিলাকে উপহার দিয়েছিল। অপর্ণার আত্মা আজও সেই হারটা খুঁজে বেড়াচ্ছে। সে মনে করে ওই হারটা ফিরে পেলেই সে তার সম্মান ফিরে পাবে এবং মুক্তি পাবে। আমি বললাম, কিন্তু সেই হার আমি কোথায় পাব? সে তো বহু বছর আগের কথা। বামাচরণ ঠাকুর বললেন, আমি জানি না সেই হার কোথায় আছে, কিন্তু অপর্ণার আত্মা জানে। সে হয়তো তোমাকে কোনো ইশারা করবে, তোমাকে সেই ইশারাটা বুঝতে হবে। আর আমি যদি হারটা খুঁজে পাই, তারপর কি করতে হবে? আমি জিজ্ঞাসা করলাম। ঠাকুর মশাই বললেন, সামনের অমাবস্যার রাতে তোমাকে সেই হার নিয়ে ৬ নম্বর ঘাটে যেতে হবে। ঠিক মাঝরাতে, যেখানে গঙ্গা সবচেয়ে গভীর, সেখানে হারটা বিসর্জন দিতে হবে আর মন্ত্র পড়তে হবে। আমি তোমাকে সেই মন্ত্র শিখিয়ে দেব। যদি তোমার বিশ্বাস অটুট থাকে, তাহলে হয়তো তুমি সফল হবে। আমার বুকটার ভেতর ধড়াস ধড়াস করছিল। কাজটা সহজ নয়, একটা হার খুঁজে বের করা যা বহু বছর আগে হারিয়ে গেছে, আর তারপর অমাবস্যার রাতে একা একা সেই ঘাটে যাওয়া। ভাবতেই আমার ভয় করছিল, কিন্তু আমার আর কোনো উপায় ছিল না। বামাচরণ ঠাকুর আমাকে একটা মন্ত্রপুত তাবিজ দিয়ে বললেন, এটা সব সময় নিজের সাথে রাখবে। এটা তোমাকে অশুভ শক্তির হাত থেকে কিছুটা রক্ষা করবে, কিন্তু মনে রেখো, আসল শক্তি হলো তোমার মনের জোর। আমি ঠাকুর মশাইকে প্রণাম করে মন্দির থেকে বেরিয়ে এলাম। আমার হাতে এখন একটা মিশন, একটা প্রায় অসম্ভব মিশন। আমাকে একটা সোনার হার খুঁজে বের করতে হবে, কিন্তু আমি কিভাবে শুরু করব? অপর্ণার আত্মা আমাকে কিভাবে ইশারা করবে? আমি যখন এসব ভাবতে ভাবতে রিকশা নিয়ে বাড়ির দিকে ফিরছি, তখন হঠাৎ করেই আমার রিকশার চাকাটা রাস্তার একটা গর্তে পড়ে গেল। আমি রিকশাটা তুলতে গিয়ে দেখি গর্তের মধ্যে কিছু একটা চকচক করছে। আমি কৌতূহলী হয়ে জিনিসটা হাতে তুলে নিলাম। ওটা ছিল একটা পুরনো মরচে ধারা চাবির গোছা, আর তার মধ্যে একটা চাবির গায়ে খুব ছোট্ট করে একটা ময়ূরের ছবি খোদাই করা। আমার সারা শরীর কাঁটা দিয়ে উঠল। আমি বুঝতে পারলাম ইশারা শুরু হয়ে গেছে। অপর্ণার আত্মা আমাকে পথ দেখাতে শুরু করেছে। কিন্তু এই চাবি কোন তালার? এই চাবি দিয়ে কোন দরজা খুলবে? আর সেই দরজার ওপারে আমার জন্য কি অপেক্ষা করছে আমি জানতাম না। আমি শুধু জানতাম আমি এক ভয়ঙ্কর রহস্যের আরও গভীরে প্রবেশ করতে চলেছি। হাতে মূর্ছে ধরা চাবির গোছাটা নিয়ে আমি বেশ কিছুক্ষণ রাস্তার উপরই দাঁড়িয়ে রইলাম। আমার বুকের ভেতরটা ধড়াস ধড়াস করছিল। এটা কি সত্যি অপর্ণার ইশারা, নাকি নিছকই কাকতালীয়? কিন্তু ওই ময়ূর খোদাই করা চাবিটা, ওটা কোনোভাবেই কাকতালীয় হতে পারে না। আমি বুঝতে পারছিলাম আমাকে এখন এই চাবির রহস্য ভেদ করতে হবে। এই চাবি কোন তালার তা আমাকে খুঁজে বের করতেই হবে। আমার মাথায় প্রথমেই এলো নিতাইদার কথা। সে এই এলাকার পুরনো দিনের অনেক খবর রাখে, হয়তো সে এই চাবিটা চিনতে পারবে। আমি সোজা নিতাইদার চায়ের দোকানে গেলাম। নিতাইদা তখন খদ্দের সামলাতে ব্যস্ত। আমি একপাশে দাঁড়িয়ে অপেক্ষা করতে লাগলাম। ভিড় একটু কমলে আমি নিতাইদাকে চাবির গোছাটা দেখালাম। বললাম, নিতাইদা, এই চাবিটা দেখো তো, চিনতে পারো কিনা? নিতাইদা চাবিটা হাতে নিয়ে কিছুক্ষণ নেড়েচেড়ে দেখল। তারপর ময়ূর খোদাই করা চাবিটার দিকে তার চোখ আটকে গেল। সে চমকে উঠে আমার দিকে তাকালো, বলল, মাখুন, এই চাবি তুই কোথায় পেলি? আমি তাকে সবটা খুলে বললাম, বামাচরণ ঠাকুরের কথা, সোনার হারের কথা, আর কিভাবে আমি এই চাবিটা পেলাম, সব কিছু। সব শুনে নিতাইদা কিছুক্ষণ গুম হয়ে বসে রইল। তারপর সে একটা দীর্ঘশ্বাস ফেলে বলল, তোর ভাগ্য একদিকে যেমন খারাপ, অন্যদিকে তেমন ভালো। তুই যার পাল্লায় পড়েছিস সে যেমন ভয়ঙ্কর, তেমনি তোর রাস্তাটাও সে নিজেই দেখিয়ে দিচ্ছে। আমি অধৈর্য হয়ে বললাম, কিন্তু এই চাবিটা কিসের নিতাইদা? নিতাইদা গলাটা নামিয়ে বলল, এই চাবি হলো সেই পুরনো জমিদার বাড়ির। যে বাড়িতে অপর্ণা থাকত, বাড়িটা এখন পরিত্যক্ত। ভূতের বাড়ি বলে ওদিকে কেউ ঘেঁষে না। বাড়িটা ওই ৬ নম্বর ঘাটের কাছেই,
একটা জঙ্গলের মধ্যে। আমার শিরদাঁড়া দিয়ে একটা ঠান্ডা স্রোত বয়ে গেল। তাহলে আমাকে ওই অভিশপ্ত বাড়িতে যেতে হবে? নিতাইদা বলল, শোন মাখুন, কাজটা খুব বিপজ্জনক, একা একা ওখানে যাস না, দরকার হলে আমি তোর সাথে যাব। নিতাইদার কথায় আমি একটু সাহস পেলাম। আমি বললাম, না নিতাইদা, তোমাকে আমি বিপদে ফেলতে চাই না। বামাচরণ ঠাকুর বলেছেন কাজটা আমাকেই করতে হবে, আমার মনের জোরই আমার আসল শক্তি। আমরা ঠিক করলাম আজ রাতেই আমি ওই বাড়িতে যাব। দিনের বেলা গেলে হয়তো লোকে দেখে ফেলতে পারে, নানা রকম প্রশ্ন করতে পারে। সেই মতো রাত 10টা নাগাদ আমি একা একা সেই জমিদার বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। আমার পরনে ছিল বামাচরণ ঠাকুরের দেওয়া তাবিজটা, আর হাতে ছিল একটা শক্তিশালী টর্চ। বাড়িটা খুঁজে পেতে আমার কোনো অসুবিধা হলো না। জঙ্গলের মধ্যে একটা বিশাল ভাঙাচোরা বাড়ি, চাঁদের আলোয় বাড়িটাকে দেখাচ্ছিল যেন একটা কঙ্কালসার দৈত্য। আমি কাঁপা কাঁপা পায়ে বাড়ির সদর দরজার সামনে গিয়ে দাঁড়ালাম। দরজায় একটা বিশাল আকারের পিতলের তালা ঝুলছিল। আমি চাবির গোছা থেকে এক এক করে চাবি লাগিয়ে চেষ্টা করতে লাগলাম। অবশেষে একটা চাবি লেগে গেল। একটা তীব্র ক্যাচ শব্দ করে বহু বছরের পুরনো তালাটা খুলে গেল। আমি দরজায় ধাক্কা দিতেই সেটা আর্তনাদ করে খুলে গেল। ভেতরে ছিল ঘুটঘুটে অন্ধকার আর চামচিকার ছ্যাগনো গন্ধ। আমি টর্চ জালে ভেতরে পা রাখলাম। ভেতরটা ছিল যেন একটা ধ্বংসস্তূপ। আসবাবপত্র সব ভাঙাচোরা, ধুলো আর মাকড়সার জালে ঢাকা। দেওয়াল থেকে পলেস্তারা খসে পড়ছে। আমার মনে হচ্ছিল যেন আমি একটা কবরের মধ্যে ঢুকে পড়েছি। আমি জানি না আমাকে কোথায় যেতে হবে। এত বড় বাড়িতে আমি একটা সোনার হার কোথায় খুঁজব? আমি যখন দোতলার সিঁড়ির দিকে এগোচ্ছি তখনই হঠাৎ করে আমার কানের পাশে একটা ফিসফিসানি শুনতে পেলাম। একটা মহিলার কণ্ঠস্বর, অপর্ণার কণ্ঠস্বর। সে খুব করুণ সুরে বলল, আমার ঘর। আমি চমকে উঠলাম। সে কি আমাকে পথ দেখাচ্ছে? আমি দোতলায় উঠে এলাম। দোতলায় অনেকগুলো ঘর ছিল। আমি কোন ঘরে যাব? আবার সেই ফিসফিসানি, ডান দিকে। আমি ডান দিকের করিডোর ধরে এগোতে লাগলাম। করিডোরের শেষে একটা বড় ঘর ছিল। ঘরটার দরজাটা ছিল বন্ধ। আমি দরজার সামনে গিয়ে দাঁড়ালাম। আমার হাতে ধরা চাবির গোছার দিকে তাকালাম। ময়ূর খোদাই করা চাবিটা। আমার বুকের ভেতরটা কেঁপে উঠল। তাহলে কি এই সেই ঘর, অপর্ণার ঘর? আমি কাঁপা কাঁপা হাতে চাবিটা তালায় ঢোকালাম। চাবিটা ঘুরে গেল। আমি দরজাটা খুলতেই একটা ঠান্ডা হাওয়ার ঝাপটা আমার মুখে এসে লাগল। ঘরটা ছিল একটা শোবার ঘর। ঘরের আসবাবপত্র বাকি বাড়িটার তুলনায় অনেকটাই ভালো অবস্থায় ছিল। একটা বড় পালঙ্ক, একটা ড্রেসিং টেবিল, একটা আলমারি। আমি টর্চের আলো ফেলে ঘরের চারপাশটা দেখতে লাগলাম। হারটা কোথায় থাকতে পারে? আমার চোখ গেল ড্রেসিং টেবিলটার দিকে। তার ড্রয়ারগুলো ছিল বন্ধ। আমি এক এক করে ড্রয়ারগুলো খোলার চেষ্টা করলাম, কিন্তু সবগুলোই ছিল ভেতর থেকে আটকানো। আমি হতাশ হয়ে যখন প্রায় ফিরেই আসব তখন আমার চোখ গেল ড্রেসিং টেবিলের আয়নাটার দিকে। আয়নাটা ছিল ধুলোয় ঢাকা, কিন্তু আমি দেখলাম সেই ধুলোর ওপর আঙুল দিয়ে কেউ কিছু একটা লিখে রেখেছে। আমি কাছে গিয়ে ধুলোটা সরাতেই লেখাটা স্পষ্ট হলো। লেখা ছিল মেঝেতে। আমি অবাক হয়ে মেঝের দিকে তাকালাম। মেঝেটা ছিল কাঠের। আমি টর্চ ফেলে ভালো করে দেখতে লাগলাম। পালঙ্কর ঠিক নিচে একটা জায়গায় কাঠের পাটোতানটা আমার একটু অন্যরকম মনে হলো ওটাকে খোলা যায়। আমি হাঁটু গেড়ে বসে পাটোতানটা ধরে টান দিতেই ওটা খুলে গেল। ভিতরে একটা ছোট্ট গুপ্ত কুঠুরি, আর তার মধ্যে একটা রেশমি কাপড়ে মোড়া জিনিস রাখা। আমার হাত কাঁপছিল। আমি খুব সাবধানে জিনিসটা বের করে আনলাম। রেশমি কাপড়টা খুলতেই আমার চোখ দুটো ধাঁধিয়ে গেল। ভেতরে ছিল একটা অপূর্ব সুন্দর সোনার হার। হারের মাঝখানে একটা ময়ূরপঙ্খীর নকশা। চাঁদের আলোয় হারটা জ্বলজ্বল করছিল। আমি হারটা খুঁজে পেয়েছি, আমি সফল হয়েছি। আমার আনন্দের সীমা ছিল না। আমি হারটা নিয়ে যখনই উঠে দাঁড়াবো ঠিক তখনই আমার পিছনে একটা ঠান্ডা নিঃশ্বাসের অনুভূতি পেলাম, আর সাথে সাথে আমার কাঁধের ওপর একটা বরফ শীতল হাত এসে পড়ল। আমি ভয়ে জুমিয়ে গেলাম। আমার পিছনে কে? আমি সাহস করে পিছনে তাকালাম না। আমি আয়নার দিকে তাকালাম, আর আয়নার প্রতিবিম্বে যা দেখলাম তাতে আমার ভয়ে, আতঙ্কে চিৎকার বেরিয়ে এলো। আমি দেখলাম আমার ঠিক পিছনে সেই কুৎসিত বেঁকে যাওয়া পুরুষের প্রেতাত্মাটা দাঁড়িয়ে আছে। অপর্ণার স্বামীর প্রেতাত্মা। তার চোখে আগুন জ্বলছে, আর তার মুখে এক ভয়ঙ্কর শয়তানি হাসি। সে আমাকে তার আর এক হাত দিয়ে ইশারা করে বোঝালো
হারটা সে আমাকে এত সহজে নিয়ে যেতে দেবে না। অপর্ণার স্বামীর সেই ভয়ঙ্কর প্রেতাত্মাকে আমার ঠিক পিছনে আয়নার প্রতিবিম্বে দেখে আমার শরীরের সমস্ত শক্তি যেন উবে গেল। তার বরফ শীতল হাতের স্পর্শে আমার কাঁধটা অবশ হয়ে আসছিল। তার চোখে ছিল তীব্র নেনায় আর অধিকারবোধ। সে যেন বলছিল, অপূর্ণার কোনো কিছুই তুমি এখান থেকে নিয়ে যেতে পারবে না। আমার গলা দিয়ে কোনো শব্দ বেরোচ্ছিল না। আমি বুঝতে পারছিলাম আমি এক মারাত্মক বিপদের মধ্যে পড়েছি। বামাচরণ ঠাকুরের দেওয়া তাবিজটা হয়তো আমাকে অপর্ণার অতৃপ্ত আত্মার হাত থেকে বাঁচিয়েছে, কিন্তু তার স্বামীর এই পাপী শক্তিশালী আত্মার সামনে ওটা হয়তো কোনো কাজেই আসবে না। প্রেতাত্মাটা আমার কানের কাছে মুখ এনে একটা হিসিসে গলায় বলল, হারটা রেখে দে। তার গলার স্বরটা ছিল যেন কোনো গভীর পাতাল থেকে উঠে আসা আওয়াজ। সেই শব্দে আমার কান ঝালাপালা করে দিচ্ছিল। আমি জানি যদি আমি হারটা রেখে দিই তাহলে হয়তো আমি প্রাণে বেঁচে যাব, কিন্তু তাহলে অপর্ণার মুক্তি হবে না, আর এই অভিশাপ চলতেই থাকবে। হরিপদর মতো হয়তো আমারও একদিন ঘাটে লাশ ভেসে উঠবে। না, আমি হারতে পারি না। আমার স্ত্রী, আমার সন্তানদের কথা আমার মনে পড়ল। তাদের জন্যে আমাকে বাঁচতে হবে, আর বাঁচার একটাই উপায়, এই অভিশাপকে শেষ করা। আমি আমার সমস্ত মনের জোর এক করলাম। আমি বামাচরণ ঠাকুরের কথাগুলো মনে মনে স্মরণ করলাম। আসল শক্তি হল তোমার মনের জোর। আমি রেজগো ঘুরে দাঁড়ালাম। প্রেতাত্মাটা হয়তো আমার কাছ থেকে এই প্রতিক্রিয়া আশা করেনি। সে এক মুহূর্তের জন্য থমকে গেল। আমি সেই সুযোগটা কাজে লাগালাম। আমি সোনার হারটা শক্ত করে মুঠোয় ধরে তাকে ধাক্কা দিয়ে ঘর থেকে বেরিয়ে আসার জন্য দৌড় লাগালাম, কিন্তু সে আমাকে এত সহজে ছেড়ে দেওয়ার পাত্র নয়। আমি যখন দরজার কাছে পৌঁছেছি তখন সে এক ঝটকায় আমার পা ধরে ফেলল। আমি হুমড়ি খেয়ে মেঝেতে পড়ে গেলাম। আমার হাত থেকে টর্চটা ছিটকে দূরে চলে গেল। ঘরটা অন্ধকারে ডুবে গেল। শুধু প্রেতাত্মাটার চোখ দুটো দুটো অঙ্গারের মতো জ্বলছিল। সে আমার বুকের ওপর চেপে বসল। তার ওজন ছিল না, কিন্তু তার চাপটা ছিল অসহ্য। মনে হচ্ছিল আমার বুকের পাঁজরগুলো ভেঙে গুড়িয়ে যাবে। সে আমার হাত থেকে হাতটা কেড়ে নেওয়ার চেষ্টা করতে লাগল। আমি আমার সমস্ত শক্তি দিয়ে মুঠোটা বন্ধ করে রাখলাম। আমাদের মধ্যে একটা ভয়ঙ্কর ধস্তাধস্তি শুরু হলো। আমি জানি আমি বেশিক্ষণ পারব না। আমার শক্তি ফুরিয়ে আসছিল। আমি যখন প্রায় জ্ঞান হারাতে চলেছি, ঠিক তখনই একটা অদ্ভুত ঘটনা ঘটল। ঘরের ভেতর থেকে সেই করুণ ফিসফিসানিটা আবার শোনা গেল। ছেড়ে দাও ওকে, ছেড়ে দাও। অপর্ণার কণ্ঠস্বর। তার স্বামীর প্রেতাত্মাটা রাগে গর্জন করে উঠল। সে অপর্ণার উদ্দেশ্যে চিৎকার করে বলল, চুপ কর, তুই আমার, তোর কোনো কিছুই আর তোর নেই। কিন্তু অপর্ণার কণ্ঠস্বরটা এবার আরও শক্তিশালী হয়ে উঠল। সে যেন তার সমস্ত যন্ত্রণা আর ক্রোধ এক করে বলে উঠল, আমি তোমার নই, আমি মুক্ত হতে চাই। সাথে সাথেই ঘরের ভেতর একটা তীব্র নীল আলো জ্বলে উঠল। আমি দেখলাম সেই আলোটা আসছে আমার পিছনে দাঁড়ানো অপর্ণার স্বচ্ছ ছায়াময় মূর্তিটা থেকে। এই প্রথমবার আমি তাকে এত স্পষ্টভাবে দেখলাম। তার মুখে ছিল বহু বছরের জমে থাকা কষ্ট, কিন্তু তার চোখে ছিল এক অপার্থিব দৃঢ়তা। সেই নীল আলো যেন তার ক্রোধ আর যন্ত্রণারই বহিঃপ্রকাশ। আমার কাঁধের ওপর চেপে থাকা সেই বরফ শীতল হাতটা যন্ত্রণায় কুঁকড়ে গেল। অপর্ণার স্বামীর প্রেতাত্মাটা একটা তীব্র অমানবিক চিৎকার করে উঠল। নীল আলোটা তার কাছে ছিল যেন আগুনের হলকার মতো। সে আমার ওপর থেকে ছিটকে সরে গেল। তার কালো ধোঁয়ার মতো শরীরটা কাঁপতে শুরু করল, যেন এক্ষুনি মিলিয়ে যাবে। আমি সুযোগটা পেয়ে গেলাম। আমি এক মুহূর্তও দেরি করলাম না। সোনার হারটা শক্ত মুঠোয় ধরে আমি মেঝে থেকে প্রায় লাফিয়ে উঠলাম। ছিটকে যাওয়া টর্চটা তুলে নিয়ে আমি পাগলের মতো ঘর থেকে বেরিয়ে করিডোরের দিকে দৌড় লাগালাম। আমার পিছনে সেই প্রেতাত্মার যন্ত্রণাকাতর গর্জন আর অপর্ণার কান্নার শব্দ প্রতিধ্বনিত হতে লাগল। আমি যখন ভাঙাচোরার সিঁড়ি দিয়ে নামছি, তখন মনে হলো পুরো বাড়িটাই যেন আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। পুরনো কাঠগুলো আমার পায়ের নিচে মড়মড় করে ভেঙে পড়তে চাইছে। ছাদ থেকে পলেস্তারা খসে পড়ছে আমার মাথায়। সদর দরজাটা সজোরে বন্ধ হয়ে গেল আমার সামনে, কিন্তু আমি থামলাম না। আমি আমার শরীরের সমস্ত শক্তি দিয়ে দরজায় ধাক্কা মারলাম। আমার পিছনে
তখন সেই প্রেতাত্মার হিংস্র গর্জন ক্রমশ কাছে চলে আসছে। অবশেষে দরজাটা একটা বিকট শব্দ করে খুলে গেল। আমি বাড়িটা থেকে বেরিয়ে এলাম, কিন্তু আমি জানতাম আমি এখনও নিরাপদ নই। অমাবস্যার রাত এখনও শেষ হয়নি, আর আমার আসল কাজটা এখনও বাকি। আমি আমার রিকশার দিকে ছুটলাম। রিকশায় উঠেই আমি আমার সর্বশক্তি দিয়ে প্যাডেল করতে শুরু করলাম। আমার লক্ষ্য ৬ নম্বর ঘাট। কিন্তু কয়েক পা এগোতেই আমি বুঝতে পারলাম আমি একা নই। রিকশাটা আবার অসম্ভব ভারী হয়ে গেছে। আমি স্ট্রিট লাইটের আলোয় রাস্তার উপর আমার রিকশার ছায়াটার দিকে তাকালাম। সেই কুৎসিত পুরুষের ছায়াটা আবার ফিরে এসেছে। সে আমার ঠিক পিছনে খালি সিটের ছায়ার ওপর বসে আছে। আমি তার শীতল উপস্থিতি আমার ঘাড়ে অনুভব করতে পারছিলাম। সে ফিসফিস করে আমার কানে বলছিল, তোকে আমি গঙ্গায় পৌঁছেতে দেব না, হাটটা আমার, অপর্ণাও আমার। আমার শরীর ভয়ে কাঁপছিল, কিন্তু আমার মন ছিল স্থির। আমি বামাচরণ ঠাকুরের কথাগুলো মনে মনে জপ করতে লাগলাম। আমি জানি আমাকে ঘাটে পৌঁছেতেই হবে। ঘাটের পথটা যেন আর শেষ হতে চায় না। আমার মনে হচ্ছিল আমি যেন অনন্তকাল ধরে প্যাডেল করে চলেছি। আমার পিছনে বসা ছায়াটার অশুভ শক্তি আমার শক্তি কেড়ে নিচ্ছিল। আমার পা দুটো অপস হয়ে আসছিল। অবশেষে আমি গঙ্গার পাড়ে এসে পৌঁছালাম। ঘাটটা ছিল অন্ধকার আর জনশূন্য। শুধু দূরের শ্মশানের আগুনটা দাউ দাউ করে জ্বলছে। আমি রিকশা থেকে নামতেই আমার পিছনের সেই অদৃশ্য চাপটা সরে গেল। আমি বুঝলাম সেও নেমেছে। এখন সে আমার মুখোমুখি হবে। আমি কাঁপা কাঁপা পায়ে গঙ্গার জলের দিকে এগিয়ে গেলাম, আমার হাতে ধরা সোনার হারটা। ঠিক তখনই আমার সামনে বাতাসটা ঘনীভূত হতে শুরু করল। সেই কুৎসিত পুরুষের প্রেতাত্মাটা তার সম্পূর্ণ ভয়ঙ্কর রূপ নিয়ে আমার সামনে এসে দাঁড়ালো। তার লাল চোখ দুটো জ্বলছে, তার মুখ দিয়ে বেরিয়ে আসছে পচা মাংসের গন্ধ। সে আমার দিকে তার লম্বা কালো হাত দুটো বাড়িয়ে দিল। সে বলল, হাতটা আমাকে দে। আমি পিছিয়ে গেলাম। আমি জানি আর মাত্র কয়েক মুহূর্ত, আমাকে মন্ত্রটা পড়তে হবে। আমি চোখ বন্ধ করে বামাচরণ ঠাকুরের শেখানো সেই মুক্তির মন্ত্রটা উচ্চারণ করতে শুরু করলাম। আমার গলা কাঁপছিল, কিন্তু আমার বিশ্বাস ছিল অটুট। প্রেতাত্মাটা আমার দিকে তেড়ে আসতেই আমি আমার সমস্ত শক্তি দিয়ে সোনার হাটটা গঙ্গার জলে ছুঁড়ে মারলাম। যা অপর্ণা, তোর জিনিস তুই ফিরে নে, মুক্ত হয়ে যা। আমি চিৎকার করে উঠলাম। হাটটা জলে পড়ার সাথে সাথেই একটা অলৌকিক ঘটনা ঘটল। গঙ্গার জল যেখানটায় হাটটা পুড়ল, সেখানটা থেকে একটা উজ্জ্বল সোনালি আলো বিচ্ছুরিত হতে শুরু করল। সেই আলোয় পুরো ঘাটটা দিনের মতো আলোকিত হয়ে গেল। প্রেতাত্মাটা সেই আলো সহ্য করতে না পেরে যন্ত্রণায় চিৎকার করে উঠল। তার শরীরটা পুড়তে শুরু করল। আর সেই সোনালি আলোর মাঝখান থেকে অপর্ণার আত্মাকে উঠে আসতে দেখলাম। কিন্তু এবার তার রূপে কোনো কষ্ট বা যন্ত্রণা ছিল না। তার মুখে ছিল এক অনাবিলি শান্তি আর তৃপ্তির হাসি। সে তার সেই সুন্দর ময়ূরপঙ্খী হাটটা আবার ফিরে পেয়েছে। সে তার স্বামীর দগ্ধভূত ছটফট করতে থাকা আত্মার দিকে একবার শেষবারের মতো তাকালো। সেই চোখে কোনো ঘৃণা ছিল না, ছিল শুধু করুণা। তারপর সেই প্রেতাত্মাটা একটা বিকট আর্তনাদ করে ছাই হয়ে গেল। সেই ছাই গঙ্গার জলেই মিশে গেল। অপর্ণার আত্মা আমার দিকে তাকালো। সে 2 হাত জোড় করে আমাকে প্রণাম করল। তার চোখে ছিল কৃতজ্ঞতা। তারপর সে ধীরে ধীরে সেই সোনালি আলোর সাথে মিশে গেল এবং আকাশের দিকে মিলিয়ে গেল। ঘাটের ওপর নেমে এলো এক পরম শান্তি। অমাবস্যার অন্ধকার কেটে গিয়ে পূব আকাশে ভোরের আলো ফুটতে শুরু করেছে। আমি হাঁটু গেড়ে মাটিতে বসে পড়লাম। আমি কাঁদছিলাম, কিন্তু এ কান্না ভয়ের নয়, এ কান্না ছিল মুক্তির। সেই ঘটনার পর আমি আর কোনোদিন রাতে কোনো অস্বাভাবিক কিছুর সম্মুখীন হইনি। আমার রিকশার ছায়াটা এখন শুধু আমার আর আমার রিকশার, তাতে আর কোনো দ্বিতীয় ছায়া পড়ে না। আমি আজও বরাননগরের এই ঘাট এলাকাতেই রিকশা চালাই।
মাঝে মাঝে যখন অমাবস্যার রাতে গঙ্গার পাড় দিয়ে যাই, তখন আমার অপর্ণার কথা মনে পড়ে। আমি জানি সে এখন মুক্ত, সে তার শান্তি খুঁজে পেয়েছে। আর আমি মাখন লোহা, একজন সাধারণ রিক্সা চালক, যে ভাগ্যের ফেরে পড়ে এক ভয়ঙ্কর অভিশাপের মুখোমুখি হয়েছিল। আমি শিখেছি যে এই পৃথিবীতে শুধু আলো আর অন্ধকারই নেই, এই দুয়ের মাঝে এমন অনেক কিছু আছে যা আমাদের বিশ্বাসের বাইরে। আর কখনো কখনো সেই না দেখা জগতের বোঝাটাও আমাদের মতো সাধারণ মানুষদেরই বইতে হয়।